স্বামীর হাতে চড় খেয়ে ভরা মজলিসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেহরোজ। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার, কিন্তু মুখে কোনো শব্দ নেই। তার নীরব কান্না পার্টিতে উপস্থিত সকলের মনে দাগ কাটলেও সামনে দাঁড়ানো পাষাণ পুরুষটির অন্তরে কোনো প্রভাব ফেলতে পারল না। সে শক্ত হাতে মেহরোজের গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, হাউ ডেয়ার ইউ! আমার মানা করা সত্ত্বেও এই পার্টিতে আসার সাহস কী করে পেলি তুই? মুখ উঁচু করে তুললেও মেহরোজ সেই ভয়ঙ্কর পুরুষটির দিকে তাকাতে পারল না। সে চোখ বন্ধ রেখে সেভাবেই ফুঁপাতে লাগলো। কিন্তু তার এই আর্তনাদ পাষাণ পুরুষটার কাছে নিতান্তই নাটক মনে হলো। সে হাতের চাপ বাড়িয়ে ধমকে উঠল, কথা বল! কুত্তার বাচ্চাকে দিয়েছে তোকে সাহস আমার কথা অমান্য করার? বল! ধমকে কেঁপে উঠল মেহরোজ। ব্যথায় গাল টনটন করছে। উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে আছে। অপমানে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার, কিন্তু নিজের ইচ্ছায় মরাও যে তার জন্য নিষেধ। মেহরোজের চিন্তার মাঝেই পাষাণ পুরুষটা আবার ধমকে উঠল। ভয়ে কেঁপে উঠে সে কাঁপা কাঁপা স্বরে কোনো মতে বলল, বড় বাবা দিয়ে গেছে। কথাটা কর্ণগোচর হতেই রাগে চোয়াল শক্ত হয়ে গেল পাষাণ পুরুষটার। সে গাল ছেড়ে মেহরোজকে টেনে বাইরে নিয়ে যেতে ধরলে তার বন্ধু ওহিন তাকে থামাতে বলে উঠল, বর্ণ ইয়ার দ্বারা এভাবে পার্টি ছেড়ে কোথায় যাচ্ছিস তুই? বর্ণ নামের সেই পাষাণ পুরুষটার বন্ধু দিকে রক্তে লাল চোখে তাকিয়ে বলল, পথ ছাড় ওহিন, পার্টি করার মুড চলে গেছে আমার। ইউ গাইস ক্যারি অন প্লিজ। ওহিন বন্ধুর রক্তিম চোখ দেখে আর কথা বাড়ানোর সাহস পেল না, পথ ছেড়ে দাঁড়ালো। বর্ণ টানতে টানতে মেহরোজকে নিয়ে পার্টি ভ্যানু থেকে বেরিয়ে গেল। ওহিন সহ উপস্থিত বর্ণের বাকি বন্ধুরা তাদের যাওয়ার প্রাণে তাকিয়ে রইল। মেহরোজকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এসে ড্রাইভারকে কল দিয়ে গাড়ি বের করতে বলল বর্ণ। মিনিটের মধ্যে কুচকুচে কালো গাড়িটা নিয়ে হাজির হলো ড্রাইভার সুমন। ব্যাক সিটের দরজা খুলে মেহরোজকে এক প্রকার ছুঁড়ে মারল বর্ণ। তারপর গায়ের ব্লেজার খুলে নিজেও উঠে বসল। সুমন গাড়ি স্টার্ট দিতেই পিছন থেকে রাশ ভারী কণ্ঠে এসে বলে উঠল, আমার ফ্ল্যাটে নিয়ে চল। গুটি গুটি মেরে বসে থাকা মেহরোজ ফ্ল্যাটের কথা শুনে ভয়ে কুঁকড়ে গেল। গাড়ির স্টিয়ারিংয়ে রাখা সুমনের হাতও কেঁপে উঠল অজানা ভয়ে। তবু সে বিনা বাক্য ব্যয় করে মালিকের হুকুম পালনে নেমে পড়ল। গাড়ি নিয়ে ছুটল ব্যস্ত রাস্তায়। বিদ্যুৎ চৌধুরী ইজি চেয়ারে গা এলিয়ে ঘুমানোর চেষ্টা করেছিলেন। এমন সময় তার প্রিয়তমা স্ত্রী সায়েরি চৌধুরী এসে ওনার পাশে দাঁড়িয়ে অতি চিন্তিত স্বরে বললেন, মেয়েটাকে একা সেখানে রেখে আসাটা কি ঠিক হলো? বিদ্যুৎ চৌধুরী চোখ মেলে স্ত্রীর পানে তাকালেন। সায়েরির চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি স্ত্রীর নরম হাতটা ধরে আরও একটু কাছে টেনে দাঁড় করালেন। ধরে রাখা হাতটাই শব্দ করে চুমু খেয়ে বললেন, এত ভয় পাচ্ছ কেন সায়েরি? স্ত্রী হিসেবে মহুমার অধিকার আছে তার স্বামীর সাথে দাওয়াতে যাওয়ার। তোমার ছেলে নিয়ে যায়নি, তাই আমি গিয়ে রেখে আসছি তার বউকে। বুঝদার হলে আর কখনো বউ ফেলে রেখে যাওয়ার ভুল সে করবে না। আপনার ছেলে বুঝবে তার ভুল, এটাও সম্ভব। আমার তো ভয় হচ্ছে যে রাগে ছেলেটা না জানি মেয়েটাকে দেখি কেমন রেট করে। তুমি অহেতুক ভয় পাচ্ছ সায়েরি। তারা স্বামী স্ত্রী, বাসায় যেমনই হোক না কেন বাহিরে অবশ্যই তাদের সম্পর্কে মান রাখবে। স্বামীর কথার পৃষ্ঠে আর কোনো কথা বললেন না সায়েরি চৌধুরী। তিনি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ছেলে মেয়েদের জন্য দোয়া করতে লাগলেন। ধানমন্ডির বিশাল এক অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি এসে থামতে মেহরোজকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে গেল বর্ণ। মেহরোজ কাঁদছে। সে ছাড়া পাওয়ার জন্য হাত মুছড়ামুছড়ি শুরু করলো, কিন্তু কোনো ফায়দা নেই।
বর্ণ তাকে লিফটে করে নয় তোলা তাদের ফ্ল্যাটের কাছে নিয়ে আসে। চাবি দিয়ে দরজা খুলে মেহরোজকে নিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথে ডোর লক করে তাকে ফ্লোরে ছুঁড়ে মারে। শক্ত টাইলসে আছড়ে পড়ে হাঁটু আর হাতের কোনোতে প্রচুর ব্যথা পায় মেহরোজ। বর্ণ সময় ব্যয় না করে প্যান্ট থেকে বেল্ট খুলে অর্ধেকটা নিজের হাতে পিছিয়ে মেহরোজের দিকে এগোতে এগোতে জিজ্ঞেস করে, বল, আমি মানা করা সত্ত্বেও কেন তুই পার্টিতে গেলি? মেহরোজ ফ্লোর ঘেঁষে পেছাতে পেছাতে বলে, আমি আসতে চাইনি, বিশ্বাস করুন। বড় বাবা দিয়ে গেছে। বড় বাবা দিয়ে যাবে আর তুইও সুর সুর করে চলে আসবি। আমার কথার কোনো দাম নেই তোর কাছে, তাই না রে? মেহরোজ আর কিছু বলতে পারল না। অতিরিক্ত ভয়ে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলল, আমাকে ক্ষমা করুন, ভুল হয়ে গেছে আমার। ও মাই ডিয়ার ওয়াইফি, ইউ নো হোয়াট? তোমার হাবির ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। আজ তোমাকে বোঝাবো আমার কথা অমান্য করার ফলাফল কতটা ভয়াবহ। মেহরোজ দুপাশে মাথা নাড়িয়ে মানা করতে লাগলো, কিন্তু কোনো কিছুই যেন আজ বর্ণের মন গোলাতে পারল না। সে বেল্ট পেঁচিয়ে রাখা হাতটা উঁচু করে সজোরে এক আঘাত বসিয়ে দিল মেহরোজের নরম তুলতুলে গায়ে। বেল্টের আঘাতে দেহ থেকে প্রাণ বেরিয়ে আসতে চাইল মেহরোজের। সে গণবিদারী চিৎকার দিয়ে দুহাত নিজেকে আড়াল করে মার থেকে বাঁচতে চাইল, কিন্তু পারল না। তার একটা আর্তনাদ চারপাশের দেওয়াল কাঁপিয়ে তুলছে, কিন্তু থেমে নেই বর্ণ। সে অমানুষের মতো মেহরোজকে একের পর এক আঘাতে জর্জরিত করছে। একটা সময় চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসলো। সহ্য সীমা শেষে অচেতন হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল মেহরোজের নিথর দেহ। মেহরোজ যখন চোখ মেলে তাকালো তখন ঘড়িতে সময় রাত 12টা। পুরো শরীর ব্যথায় জর্জরিত, নড়াচড়া করার বিন্দুমাত্র শক্তি নেই। দুহাতে মুখ চেপে হো করে কান্না করে দেয় সে। কান্নার শব্দে বারান্দা থেকে ঘরে আসে বর্ণ। উন্মুক্ত শরীরে শুধু কালো রঙের একটা ট্রাউজার জড়ানো, সদ্য গোসল করার, চুল থেকে টপটপিয়ে পানি পড়ছে সুঠাম দেহের ভাঁজে ভাঁজে। হাতে থাকা তার জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের ভাঁজে ফেলে লম্বা টান দিয়ে মেহরোজের দিকে পা বাড়ালো সে। ফ্লোরে জুতার খসখসে শব্দে মুখ তুলে তাকায় মেহরোজ। নিজের সামনে বর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তর আত্মা কেঁপে উঠল তার। কাঁপা কাঁপা ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইল সে, কিন্তু কথাগুলো ঠোঁটের ডগায় আসার আগে ভয়ঙ্কর চিৎকারে কেঁপে উঠল ফ্ল্যাটের প্রতিটি দেওয়াল। বর্ণ তার জ্বলন্ত সিগারেটটা মেহরোজের পায়ের পাতায় চেপে ধরে পাগলের মতো হো করে হাসছে। মেহরোজের প্রতিটা আর্তনাদ তার ভেতরে সুখের ঢেউ তুলছে। সে হাসতে হাসতে হাতের চাপ আরও একটু বাড়িয়ে দিতে পায়ের পাতার চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসলো। তীব্র ব্যথার চোখ শোলা হয়ে আসলো মেহরোজের। সে নিবু নিবু চোখে বর্ণের হাসি মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনাকে আমি কখনো মাফ করব না বর্ণ, কখনো না। পরের দিন সকালে মুখের ওপর পানি ছুঁড়ে দেওয়ার ঘুম থেকে দরপড়িয়ে উঠল মেহরোজ। তার সামনে জগ হাতে ব্রু কুঁচকে দাঁড়িয়ে আছে বর্ণ। মেহরোজ অজানা ভয়ে মাথা নিচু করে নিজেকে ওড়না দিয়ে ভালো মতো ঢেকে নিল। পানির পড়ায় গায়ের জামা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে তার, কিন্তু তার এমন নিজেকে আড়াল করার প্রয়াস দেখে বর্ণ ব্যঙ্গ করে বলল, আই এম নট ইন্টারেস্টেড। মেহরোজ কিছু বলল না। সে অভ্যস্ত বর্ণের এমন আচরণে। মেহরোজকে নিশ্চুপ দেখে বর্ণ আবারও বলে উঠল, মহারানীর ঘুম হলে দয়া করে উঠে এবার নাস্তা বানা। ক্ষুধা পেয়েছে আমার, আর বাসায়ও ফিরতে হবে। না জানি বাসায় ফিরে আবার কোন হাঙ্গামা দেখতে হয়। মেহরোজ এবারও মুখে কোনো উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে বোঝালো সে উঠছে। বড়খালি জগটা তার হাতে ধরিয়ে রুমের বাইরে চলে গেল। মেহরোজ সেই যাওয়ার প্রাণে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বর্ণের জীবনের মতোই তার এত বড় ফ্ল্যাটেও স্ত্রী হিসেবে মেহরোজের জন্য সামান্যতম জায়গাটুকু নেই।
তাই তো এত বড় আলমারি থাকা সত্ত্বেও বর্ণের শখানেক কাপড়ের ভিড়ে নিজের জন্য একটা কাপড়ও খুঁজে পেল না মেহরোজ। বর্ণের জীবনে যেমন মেহরোজ অর্থহীন, তেমন তার ফ্ল্যাটেও সে অর্থহীন। তাদের 5 মাসের সংসারে মেহরোজকে বর্ণ তার নিজস্ব ফ্ল্যাটে নিয়ে এসেছে হাতে গোনা 3-4 বার। আর প্রত্যেকবারই এখানেই আসার কারণ হলো মেহরোজকে অত্যাচার করা, যা সে চৌধুরী বাড়িতে করতে পারবে না। মাঝে মাঝে মেহরোজের কাছে বর্ণের এই ফ্ল্যাটটা টর্চার সেল মনে হয়। কথাগুলো ভাবতে ভাবতে মেহরোজ ফ্রেশ হয়ে নিল। এখানে তার কোনো জামা কাপড় না থাকায় ভেজা জামাতে সে রান্নাঘরে চলে গেল। রান্নাঘর খুঁজে খুঁজে তেমন একটা বাজার সদাই পেল না মেহরোজ। বর্ণ যেহেতু তেলযুক্ত খাবার পছন্দ করে না, তাই খুব কম সময়ের মধ্যে সে স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি বানিয়ে নিল। ব্রেকফাস্ট রেডি করে ডাইনিং টেবিলে রাখতে বর্ণ একদম রেডি হয়ে হাজির হলো। চেয়ার টেনে বসে চুপচাপ খাওয়া শুরু করলো সে। মেহরোজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পুরোটা সময়। বর্ণ খাওয়া শেষে মুখে মুছে মেহরোজের উদ্দেশ্যে বলল, এগুলো ধুয়ে জায়গা মতো রেখে আয়, বাসায় রওনা দেব। কুইক। মেহরোজ মাথা নাড়িয়ে প্লেটগুলো তুলে রান্নাঘরে যেতে নিলে বর্ণ আবারও তাকে থামিয়ে দিয়ে আদেশস্বরূপ বলল, গতকালকের কোনো কথা যেন এই 4 দেওয়ালের বাইরে না যায়, মনে থাকবে। জি। কথাটা বলেই রান্নাঘরে চলে আসলো মেহরোজ। বেসিনের উপর প্লেটগুলো রেখে 2 হাতে বেসিন আগড়ে ধরে চোখের পানি ছেড়ে দিল সে। কাল থেকে না খাওয়া, তার উপর গত রাতে বর্ণের দেওয়া এত আঘাতে বমি পাচ্ছে এখন মেহরোজের। সে কান্না করতে করতে প্লেটগুলো ধুয়ে মুছে জায়গা মতো রাখলো। তারপর চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে গেল। বিদ্যুৎ চৌধুরী ও শায়েরি চৌধুরী টেবিলে বসে নাস্তা করছিলেন। খেতে খেতে বিদ্যুৎ চৌধুরী স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মেয়ের খবর কি? শায়রা চৌধুরী আনমনে উত্তর দিলেন, ভালোই। বিকেলের মধ্যে চলে আসবে হয়তো। যাক, ভালো হয়েছে। অফিস থেকে তাহলে তাড়াতাড়ি চলে আসবো আজ। আর তোমার ছেলের কোনো খবর পেয়েছো? না। শায়েরি চৌধুরীর কণ্ঠে হতাশা। বিদ্যুৎ চৌধুরী স্ত্রীকে বোঝানোর উদ্দেশ্যে কিছু বলতে যাবেন, তার আগেই মেইন ফটক দিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো বর্ণ আর মেহরোজ। ছেলে ও ছেলের বউকে দেখে এগিয়ে গেলেন শায়েরি চৌধুরী। কাল রাতে বাসায় ফিরলি না যে? আমি সারা রাত তোদের অপেক্ষায় বসেছিলাম। আমাদের অপেক্ষায় ছিলে নাকি শুধু ওর অপেক্ষায় ছিলে? ছেলের তিনখো কথাটা মনটা খারাপ হয়ে গেল শায়েরির। মলিন মুখে সে বলল, এমন করে বলছিস কেন আব্বু? তুই আমার ছেলে, তোর জন্য কি চিন্তা হয় না আমার? তাচ্ছিল্যে হাসল বর্ণ। যদি ছেলের জন্য চিন্তাই হতো তাহলে আর ছেলের সম্মান নষ্ট করতে এই ছোট লোকের বাচ্চাকে সেখানে পাঠিয়ে দিতে না। টেবিলে থাবা মেরে গর্জে উঠলেন বিদ্যুৎ চৌধুরী, এই বেয়াদব ছেলে! ছোট লোকের বাচ্চা কাকে বলছো তুমি? কেন জানেন না? আপনার অকর্ম ভাইয়ের একমাত্র খেত মেয়েকে বলছি। আপনার ভাই হচ্ছে একটা ছোট লোক আর এই হচ্ছে তার বাচ্চা। ছেলের বেয়াদবিতে রাগে চোয়াল শক্ত হয়ে গেল বিদ্যুৎ চৌধুরীর। তিনি তৎক্ষণাৎ টেবিল ছেড়ে উঠে এসে ছেলের গালে চড় বসিয়ে দিলেন। 2 কদম পিছিয়ে গেল বর্ণ। শায়েরি চৌধুরী স্বামীর বাহু চেপে ধরলেন। ভয়ে 2 হাতে মুখ ঢেকে চোখগুলো বড় বড় করে বর্ণের দিকে তাকালো মেহরোজ। গালে হাত দিয়ে বর্ণ তার দিকে তাকিয়ে তার রক্ত লাল চোখগুলো দিয়ে ভম্ম করে দিবে আর সে মেহরোজকে। বিদ্যুৎ চৌধুরী হুঙ্কার ছেড়ে বললেন, দিন দিন অসভ্য জানোয়ারের হয়ে যাচ্ছ। বড়দের নিয়ে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো তুমি? এই শিক্ষা দিয়ে বড় করেছি আমরা তোমাকে। একটা শব্দ মুখ থেকে বের করলো না বর্ণ। সে শক্ত মুখে এখনও মেহরোজের দিকে তাকিয়ে। মেহরোজ ডোক গিলে মাথা নিচু করে রাখলো। কি সমস্যা তোমার মেহরোজ? কে নিয়ে? ওর মতো মেয়ে কোথাও পাবে তুমি? তোমার 7 কপালের ভাগ্য যে তোমার মতো নালায়েকের ভাগ্যে এমন একটা মেয়ে জুটেছে। মেহরোজের থেকে চোখ সরিয়ে এবার বাবার দিকে তাকালো বর্ণ। রাগে তার শরীর কাঁপছে। দাঁতে দাঁত চেপে সে বাবার উদ্দেশ্যে কিছু তিক্ত বাক্য ছুঁড়ে মারল। আমার কি সমস্যা তা তোমার এখন না জানলেও চলবে।
যেমনটা তখন জানতে চাওনি যখন জানার প্রয়োজন ছিল। আর কি বললে? এমন মেয়ে কোথায় খুঁজে পাবো আমি? হ্যাঁ, যেখানে আমার পেছনে হাই সোসাইটির মেয়েরা করতে থাকে, সেখানে তুমি ভাবলে কি করে যে এমন থার্ড ক্লাস মেয়েকে আমি পেতে চাইবো, খুঁজবো? আমি বর্ণ চৌধুরী, আমার ডেস্টিনি আমি নিজেই লিখতে পারি। কথা শেষ করেই বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল বর্ণ। ছেলে চলে যেতেই ক্রোধে ফেটে পড়লেন বিদ্যুৎ চৌধুরী। স্ত্রীর হাত ঝাড়া মেরে চেয়ার থেকে ব্লেজার নিয়ে নিজ বাসা থেকে বেরিয়ে পড়লেন। ফাঁকা হল রুমে নীরবে দাঁড়িয়ে রইল শুধু শাশুড়ি আর বউ। শায়েরি চৌধুরী নত মস্তিষ্কে সামনে দাঁড়িয়ে থাকা পুত্রবধূর দিকে গভীর চোখে তাকালেন। মেহরুজের গায়ে কালো রঙের একটা ফুল হাতা সাদা মাথা থ্রি পিস, ওড়নাটা শালের মতো করে পেঁচিয়ে মাথায় দেওয়া। শায়েরি চৌধুরী চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। রাগে জ্বলতে থাকা শৈল নিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায় বর্ণ। চোখ বন্ধ করে দেওয়ালে দুহাত ঠেকিয়ে নিজেকে ঠান্ডা করার প্রয়াস তার। প্রায় 20 মিনিট পর গোসল শেষে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে বডি স্প্রে করার মাঝেই তার ফোনটা সশব্দে বেজে উঠল। ব্রকুসকে ফোনটা হাতে নিতেই মুখে হাসি ফুটল বর্ণের। সে এক গাল হেসে কলটা রিসিভ করে মিষ্টি করে ডেকে উঠল, হেই নুহা মাই লাভ, হোয়াটসঅ্যাপ সুইট হার্ট, নট ওয়েল টুডে, আই মিসড ইউর সো ব্যাডলি হানি। ও আই মিস ইউ টু সুইট হার্ট। কী করছো হানি? মাত্র শাওয়াল নিয়ে বের হলাম। চুলগুলো হাত দিয়ে ঝেড়ে নিয়ে স্বাভাবিকভাবেই বর্ণ, কিন্তু অপর পাশ থেকে তার নুহা নামের সেই রমণীটি এক অদ্ভুত মোহিনীর কণ্ঠে বলে উঠল, তার মানে তুমি এখন শুধু তাওয়ালে? Of looking so hot, honey. Yup, sweetheart. I'm in a towel now. Do you want to see this hot look, baby? Yes, yes, honey. What not? আয়নায় দৃষ্টি ফেলে ঠোঁট কামড়ে হাসল বর্ণ। দু কদম হেঁটে ঘরের দরজা লাগিয়ে কথোপকথন আরও ডিপ করলো তারা। আহ বড় মা, জ্বলছে খুব ব্যথায়। চোখ মুখ কুঁচকে নিল মেহরোজ। শায়েরি চৌধুরী মেহরোজের পিঠে মলম লাগাতে গিয়ে হিসিম খাচ্ছেন। বিদায় তিনি ধমকের স্বরে বলে উঠলেন, মেহু, এত ছটফট করলে আমি তোকে মলম কিভাবে লাগিয়ে দিব? একটু শান্ত হয়ে বস না। শেষের কথাটা অনেক নরম সুরে বললেন তিনি, কিন্তু মেহরোজ স্থির বসতেই পারছে না। গত রাতের ব্যথাগুলো মলমের ছোঁয়া পেতেই জ্বলে জ্বলে মাথা চোরা দিয়ে উঠছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মলম লাগাতে হবে না বড় মা, এভাবেই ঠিক হয়ে যাবে। শায়েরি চৌধুরী উঠে মেহরোজের সামনে বসে তার চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বললেন, কাঁদিস না মা, ছেলেটা যে আমার কিভাবে কবে এমন অমানুষ হয়ে গেল বুঝতেই পারলাম না। নিশ্চয়ই আমার শিক্ষায় ভুল ছিল, তাই তো মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন। ঝরঝরিয়ে কেঁদে দিলেন শায়েরি চৌধুরী। মেহরোজ ওনার কাঁধে হাত রেখে করুণ স্বরে বলল, নিজেকে দোষ দেবেন না বড় মা, এখানে আপনাদের কারো দোষ নেই। দোষ যদি থাকে তাহলে সেটা আপনার নিয়তির। এভাবে বলিস না মেহু, তোর ভাগ্য তো ভালোই ছিল, আমরা নিজেরাই তোর ভাগ্য নষ্ট করে দিয়েছি আমাদের ছেলের সাথে তোকে জুড়ে দিয়ে। হতাশায় বুকটা ভার হয়ে আসলো মেহরোজের। তবু মায়ের মতো স্নেহ পাওয়া শাশুড়িকে কাঁদতে দেখে নিজেকে সামলে নিল সে। শাশুড়ির হাতে হাত রেখে বলল, বড় মা, ব্যথা করছে তো, মলম লাগাবেন না? শায়েরি চৌধুরীর হঠাৎ মনে পড়ল এমন তাড়াহুড়ো দেখিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বললেন, তুই জামাটা খুলে এখানে শুয়ে পড়, আমি সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছি। ফ্যানের বাতাসে জ্বলনীয় খুব কম হবে। মেহরোজ লক্ষ্মী মেয়ের মতো গা থেকে কামিজটা খুলে বিছানার উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। শায়েরি চৌধুরী তার কোমর পর্যন্ত কমফর্ট দিয়ে ডেকে কালো অন্তবার্ষের হুলটা খুলে আস্তে আস্তে ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিলেন। সুন্দর ফর্সা পিঠটাতে এত এত ক্ষত যে দেখে চোখের পানি বাদ মানছে না শায়েরি চৌধুরীর।
বালিশ খামচে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করলো মেহরোজ। দীর্ঘ সময় প্রেমিকার সাথে ডিপ কনভারসেশন শেষে আবারও গোসলের প্রয়োজন হলো বর্ণের। সে ওয়াশরুমে যেতে নিলে আবারও তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জ্বলজ্বল করছে প্রাণপ্রিয় বন্ধু ওহিনের নাম। কল রিসিভ করতে দেরি হলো না বর্ণের। প্রেমিকার সাথে কথা বলেই মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে তার। সে ফুরফুরি মনে কল রিসিভ করতেই ওহিন চিন্তিত কণ্ঠে বলে উঠল, বন্ধু কই তুই? বাসায়। কেন, কি হয়েছে? না, যেমন করে কালকে পার্টি থেকে চলে গেলি, আমি তো চিন্তায় ছিলাম সারা রাত। রিল্যাক্স, চিন্তার কিছু নেই, লাঞ্চের পর দেখা করছি। আচ্ছা আচ্ছা শোন, বল। একটা হেল্প কর দোস্ত। বর্ণ এক কান থেকে অন্য কানে ফোন ধরে বলল, সেরে কাজ শালা। দোস্ত কালকে রিয়ার সাথে ওর বাসায় ছিলাম, কিন্তু আম্মুকে বলেছি তোর কথা। এখন আম্মু মনে হয় শিওর হতে আন্টিকে কল করতে পারে। তুই একটু আন্টিকে ম্যানেজ করে দে না দোস্ত। বর্ণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুই প্যানিক হইস না, লাভ ইউ দোস্ত। কল কেটে বর্ণ ওয়াশরুমে না গিয়ে সেভাবেই দরজা খুলে মায়ের রুমের দিকে হাঁটা দিল। শায়রি চৌধুরীর রুমের দরজা নক করতে গিয়ে দেখলো দরজা নক করা না, হাত রাখতেই খুলে গেল। বেশ কিছু না ভেবে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে থমকে গেল বর্ণ। তার চোখগুলো স্থির হয়ে বিছানার দিকে। বালিশের ওপর মাথা রেখে বিছানায় উন্মুক্ত শরীর বিছিয়ে অপুর হয়ে ঘুমিয়ে আছে মেহরোজ। তার ফর্সা নগ্ন পিঠটা দেখে টোক গিলল বর্ণ। প্রেমিকার সাথে ডিপলি কথা বলে এমনিতেই গরম ছিল সে, এখন মেহরোজকে এই অবস্থায় দেখে যেন আরও গরম হয়ে শরীর থেকে তাপ বের হচ্ছে। লম্বা লম্বা শ্বাস ফেলে খাটের পাশে গিয়ে দাঁড়ালো সে। মেহরোজের ফর্সা পিঠে অসংখ্য মারের দাগ। বর্ণের বুঝতে একটুও কষ্ট হলো না যে এই দাগগুলো গত রাতে তার নিজেরই করা। বর্ণের হঠাৎ কী হলো জানা নাই। সে ঝুঁকে খাটের এক হাত রেখে অন্য হাত দিয়ে মেহরোজের নগ্ন পিঠে ছুঁয়ে দিল। ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠল মেহরোজ। বর্ণ তাকালো মেহরোজের মুখের দিকে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে সে। হঠাৎ বর্ণ উঠে দাঁড়ালো, দরজা খুলে সোজা চলে গেল নিজের রুমে। যাওয়ার আগে সজোরে দরজা লাগিয়ে গেল, যার শব্দে ঘুম ছুটে গেল মেহরোজের। সে পিটপিট করে চোখ খুলে শায়রি চৌধুরী পেল না। আস্তে করে উঠে জামা পরে নিল সে। বর্ণ দ্বিতীয়বারের মতো শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টায় লেগে আছে। দেওয়ালে দু হাত রেখে চোখ বন্ধ করতেই চোখের সামনে মেহরোজের নগ্ন পিঠ ভেসে উঠল। নিজের অজান্তেই তার হাত চলে গেল নাভির নিচে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।